সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের আবার স্বাগত জানাই। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম, ভীষণ জনপ্রিয় প্রোগ্রাম। আপনারা ঘরে বসে অনেক অসুখ বিসুখের ব্যাপারে জানতে পারছেন। ঘরে ঘরে এখন রোগ ব্যাধি, আমরা ভীষণ চিন্তিত। সমাজের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ঘরে কোনো না কোনো রোগ ব্যাধিতে কিন্তু আক্রান্ত হয়ে রয়েছেন। এই বিষয়গুলো নিয়ে বলতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য, তাই আমরা এগুলো নিয়ে আলোচনা করতে বাধ্য হই। আর মেডিকেল লাইভ মানেই আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন লাইভ প্রোগ্রাম, যেহেতু যে যেখানেই থাকুন না কেন আমাদের সরাসরি নাম্বারে ফোন করে সরাসরি কথা বলবেন। আমাদের ডাক্তারবাবুরা উপস্থিত হয়ে যান। আজকেও তিনি চেম্বার করে, আমতলায় চেম্বার ছিল, চেম্বার করে এই চলে এলেন স্টুডিওতে আপনাদের সাথে কথা বলবেন বলে। সব ডাক্তারবাবুরাই কিন্তু খুব অক্লান্ত পরিশ্রম করেন। এত এত পেশেন্ট আমতলায় ভাবতে পারবেন না, দেখেই এখন লাইভে এসে বসলেন। আপনাদের সাথে একটু কথা বলবেন, কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, তাই লাইভ প্রোগ্রামেও তারা কিন্তু অ্যাটেন্ড করেন। আমরা সত্যি ধন্য, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই সব সময়। কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ডক্টরস, এক্সপিরিয়েন্স ডক্টর সব রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। আর আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা লিখে রাখবেন, কথা বলবেন সবাই 9830235527 অথবা 37। কলকাতায় সব চেম্বার খোলা, হাওড়াতে সব চেম্বার খোলা, বাইরে এপ্রিলে কোথায় কোথায় চেম্বার আমি অনুষ্ঠান চলাকালীন সব বলে দেবো। আজকেও ম্যাডাম উপস্থিত। আজকে আমরা অটো ইমিউন ডিজিজ নিয়ে আলোচনা করব এবং তারপরে সময় থাকলে এই যে গরম পড়েছে কি কি রোগে আক্রান্ত হচ্ছেন। আমি তো দেখছিলাম আমার এরিয়াতে পেট খারাপ আর জ্বরের কথা খুব শুনছি। এই এত তীব্র গরম হঠাৎ করে পড়েছে, তো এগুলো নিয়ে সেকেন্ড হাফে আমরা একটু আলোচনা করার স্কোপ পেলে আলোচনা করব। আর অবশ্যই আপনারাও লাইভে চলে আসুন, ফোন লাইন খোলা, ফোনে কথা বলবেন। এনবিপির প্রোগ্রাম এবং অবশ্যই আমাদের সিএমডি তো আছেনই, ডক্টর বি শর্মা, এবং আমাদের আদার গ্রুপ অফ ডক্টরসরাও সব সময় আমাদের সুপরামর্শ দিচ্ছেন। সুতরাং দেরি না করে ফোনে চলে আসবেন, ফোন লাইন খোলা পাবেন। উপস্থিত আছেন আমাদের মধ্যে ম্যাডাম ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। নমস্কার ম্যাডাম, স্বাগত আপনাকে। নমস্কার ম্যাডাম, অটো ইমিউন ডিজিজ নিয়ে আলোচনা করব। এই ব্যাপারটি কি একটু প্রথমে জেনে নিই। অটো ইমিউন ডিজিজ এই নামের মধ্যেই রয়েছে যে এটি আমাদের ইমিউনিটি সংক্রান্ত একটি আমাদের শরীরের অবস্থা। এটা কোনো ডিজিজ নয়, কিন্তু আপনার এই ইমিউনিটি পাওয়ার আপনার শরীরের মধ্যে যদি আপনার কম হয় বা যদি আপনার ইমিউনিটি যদি বুস্ট আপ আপনি ঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে অনেক ধরনের রোগ দেখা দিতে পারে। যেরকম অ্যালোপেশিয়া এওটা একটি রোগ রয়েছে, যার মধ্যে আপনার ধরুন মাথার কিছু অংশের মধ্যে আপনার হেয়ার ফল হচ্ছে, আপনার ওই স্কিনটা, ওই এরিয়াটা আপনার আস্তে আস্তে নষ্ট হচ্ছে, ওখান থেকে হেয়ার ফল হয়ে গিয়ে আপনার একদম পুরো জায়গাটা খালি হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আপনার একটা অটো ইমিউন ডিজিজের মধ্যে পড়ে। বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যেটাকে আমরা আমবাদ বলি, সেটাও কিন্তু আপনার অটো ইমিউন ডিজিজের আন্ডারে কিন্তু পড়ে। তো এই ইমিউনিটি পাওয়ার আপনার যদি কম হয় বা যদি আপনার ইমিউনিটি পাওয়ার একদমই যদি ঠিক না থাকে, আপনি যদি বুস্ট আপ ঠিকভাবে না করতে পারেন, তাহলে এরকম আপনার শরীরের মধ্যে শুধুমাত্র যে আপনার কোনো অর্গান ড্যামেজ করবে সেরকম নয়, আমাদের শরীরের মধ্যে যে যতগুলো সেল টিস্যু যা রয়েছে, মানে কোষ বা টিস্যু যেগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। আপনার শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাটা আপনার মধ্যে কম থাকে। সাপোজ আপনার ধরুন আপনি আপনার চারপাশে কেউ রয়েছে যেখানে তার জ্বর, সর্দি, কাশি এসব রয়েছে, এবার আপনি তার সামনে আপনি রয়েছেন, হয়তো উনি কাশি দিল বা হাঁচি দিল, সেটা তাড়াতাড়ি আপনাকে এফেক্ট করবে। বা জ্বর রয়েছে, আপনি হয়তো একসাথে থাকছেন, আপনারও কিন্তু জ্বর আপনার মধ্যে ট্রান্সমিট করবে। তো এটা আপনার এই যে অনেকের ক্ষেত্রে কি হয় যে একটা কেউ হাঁচি দিলেই সামনে চট করে সেটা ক্যাপচার করে নিচ্ছে, তো সেখানে আপনার ইমিউনিটি পাওয়ার কম থাকলে এই সমস্যাগুলো হয়। আবার অন্যের দেখবেন এরকম কোনো সমস্যাই কিছু হচ্ছে না, আপনি সামনে হাঁচি দিন, কাশি দিন বা জ্বর হোক যাই হোক, কারোর কোনো এফেক্ট হচ্ছে না। তো এটা আপনার ইমিউনিটি পাওয়ারটা কম থাকার জন্য কিন্তু আপনার এই সমস্যাগুলো আপনাদের মধ্যে আসতে পারে। ইমিউনিটি যদি আপনার কম থাকে, সেটাকে আপনাকে বুস্ট আপ করতে হবে, বাড়াতে হবে। ইমিউনিটি বুস্ট আপের জন্য কিন্তু এরকম নয় যে আপনার কোনো মেডিকেশনের দরকার রয়েছে বা কোনো থেরাপি, কোনো সার্জারি, কোনো ইনজেকশন না। শুধুমাত্র আপনার খাওয়া দাওয়া, আপনার যে ডায়েট রয়েছে বা আপনার যে লাইফস্টাইল রয়েছে, সেডেন্টারি লাইফস্টাইল, বা একদমই আপনি হয়তো এক্সারসাইজ করার টাইম পাচ্ছেন না, এইগুলোকে একটু আপনাকে ঠিক করতে হবে। তাহলেই দেখবেন যে আপনার ইমিউনিটি পাওয়ার কোথা থেকে কোথায় আপনার পৌঁছে যাচ্ছে। বাহ, এই যে ইমিউনিটি লেভেল, ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোটা খুব দরকার, এবং তাই জন্যই কিন্তু দেখুন আমাদের নানান রকম রোগে আমরা আক্রান্ত হই। সুতরাং যত শক্ত থাকবেন, যত স্ট্রং থাকবেন ভেতর থেকে, আপনাকে বাইরের জার্মস গুলো
কম অ্যাটাক করতে পারবে, ডিজিজ আপনার কম হতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অটো ইমিউন ডিজিজ নিয়ে আলোচনা হচ্ছে আজকে। আপনারা লাইভ প্রোগ্রামে আসবেন, যে কোনো কোয়ারি নিয়ে, যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা চলে আসতেই পারেন আমাদের লাইভ প্রোগ্রামে। আপনাদের জন্য প্রোগ্রাম চলছে, আপনারা ঘরে বসে অনেক কিছু জানতেও পারেন। ম্যাডাম, কি করণীয় যাদের এই অটো ইমিউন ডিজিজ রয়েছে তাদের জন্য কি করণীয়? প্রথমত তো আপনার ইমিউনিটি পাওয়ার অনেকের হয় একদম বাই বার্থ খুব কম থাকে, সেটাকে একটু আপনার বাড়াতে হবে। দেখুন, আমাদের যখন কোভিড সিচুয়েশন ছিল তখন আমরা প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু তখন হেলদি ডায়েট খাওয়ার একটা ব্যাপার, স্টিম ইনহেলেশন যেটাকে আমরা ভাপ নেওয়া বলি, বা কাঢ়া তৈরি করে খাওয়ার, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু এগুলো চলছিল। তখন কিন্তু সবাই এটাকে অ্যাডাপ্ট করে নিয়েছিল যে না, এটা আমাদের প্রত্যেকদিন করতে হবে। একটু যোগা প্রাণায়াম করা, এক্সারসাইজ করা, বা আমরা যে বাইরে থেকে আমরা শাকসবজি ফল এগুলো কিনে আনছি, ভালো করে পরিষ্কার করে সেগুলো খাওয়া, বা যে কোনো জিনিস বাইরে থেকে এলে সেটাকে ভালো করে স্যানিটাইজ করা, এগুলো যেরকম চলছিল, এটা কিন্তু ওই কোভিড সিচুয়েশনের জন্য কিন্তু ব্যাপারটা নয় যে কোভিড সিচুয়েশন ছিল বলে আমরা এগুলো করেছি, এখন আমরা সব ভুলে যাব যেহেতু আমরা এখন সব ঠিক আছে বা সবাই আমরা ঠিক আছি। একদমই নয়। এই যে ওই সময় আমরা যখন এই জিনিসগুলো করতাম তখন আমাদের ইমিউনিটিটা একটু বিল্ড আপ হয়েছিল বা একটু বুস্ট আপ হয়েছিল, সেটাই আপনি আপনার প্রত্যেক দিনের মধ্যে অ্যাড করুন। আপনি প্রত্যেক দিন সারাদিনে আপনি 1 কাপ বা 1 গ্লাস যদি আপনি একটু কাঢ়া প্রত্যেক দিন আপনি যদি একটু খেতে পারেন, সেটা কিন্তু আপনার সর্দি কাশি বা আপনার যে ঠান্ডা লাগার যে প্রবণতা বা সমস্যাগুলো, এগুলো থেকে কিন্তু অনেকটা আপনাকে রেহাই দেবে। বা একটু স্টিম ইনহেলেশন, যাদের সাইনাসের প্রবলেম রয়েছে, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এই স্টিমটা খুব সুন্দর কাজ দেবে। তো এগুলো একটু আপনি প্রত্যেকদিন আপনার লাইফস্টাইলের মধ্যে অ্যাড করুন না, বা আপনার খাওয়া দাওয়া একটু চেঞ্জ করুন, একটু এক্সারসাইজ করুন, এর থেকে আপনার ইমিউনিটি বেড়ে যাবে। বাহ, আমরা জানবো, আরো অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। একজন বোধহয় ফোনে কেউ আছেন, একটু দেখে নিই এবার। লাইভ প্রোগ্রামে কেউ এসেছেন। হ্যালো। নমস্কার, আমি রিয়া রায় কথা বলছি পুরুলিয়া থেকে। হ্যাঁ, একটু জোরে বলবেন। আমার মায়ের সম্পর্কে আমি একটু জানবো। মায়ের বয়স হচ্ছে 50+। মায়ের জন্য? হ্যাঁ, আচ্ছা, বলুন। মায়ের একটু গ্যাস অম্বলের সমস্যা দেখা দিয়েছে ইদানিং। যাই খাচ্ছে একটু বদহজম হচ্ছে, একটু অ্যান্টাসিড খেতে হচ্ছে। তো এটাকে কি করে পার্মানেন্টলি বন্ধ করা যায়? মানে অ্যাসিডিটির ওষুধ খাচ্ছেন, খাওয়ার পর চোয়া ঢেকুর উঠছে, হ্যাঁ, ওষুধ খাওয়ার পরও ওনার গ্যাস অম্বলটা থাকছে। আচ্ছা, ওনার স্টুলটা ক্লিয়ার হয় না ম্যাডাম, কনস্টিপেশনের ধাঁচ আছে। আচ্ছা, একটু সকালবেলা একটুখানি কষ্ট হয়, লুজ ফুল হয় না। আচ্ছা, আর মানে খাওয়া দাওয়া উনি কি খালি পেটে বেশি থাকেন? না, খাবার দাবার মোটামুটি টাইমলি খায়, তবে একটু রিচ স্পাইসি খেতে হয়। সবাই যেরকম খাবারটা থাকে সেটাই উনি খেয়ে নেন, একটু রিচই হয় না। দেখুন, ওনার যে এই যে পেটের সমস্যাগুলো আপনি যাই বলেন, ওনার গ্যাসের সমস্যা হচ্ছে বা অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, স্টুল ক্লিয়ার হচ্ছে না, এগুলোর জন্য প্রথমত যেটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওনার খাওয়া দাওয়াটাকে ঠিক করতে হবে। নয়তো আমি আপনাকে কোনো মেডিসিন দিয়েও সেটা কিন্তু কোনো কাজ হবে না। খাওয়া দাওয়ার মধ্যে তেল, ঝাল, মশলা, মাছ, মাংস, ডিম উনি যতটা কম খাবেন ততটাই কিন্তু ওনার জন্য ভালো হবে। আর সারাদিনে অ্যাটলিস্ট 3 লিটার জল খেতে বলবেন, কিন্তু সেটা ঈষদুষ্ণ গরম জল খাবে, হালকা হালকা গরম জল খাবে, তাহলে ওনার হজমটা ঠিকঠাক হবে। অম্বলের যে সমস্যা যেটা হচ্ছে অ্যাসিডিটি, সেটা কিন্তু হবে না। দেখুন, আপনার কোনো রোগ হলো, আপনি এবার যখন মেডিসিন খাবেন আপনি তখন সেটা ভাববেন যে আমি মেডিসিনটা খেয়ে আমি সুস্থ হব, যাতে তারপরের সময়টা আমাকে মেডিসিন না খেয়ে যাতে আমি ভালো থাকতে পারি। এবার আপনি মেডিসিন খেয়ে ভালো থাকা, এটা তো খুব সাধারণ ব্যাপার একটা, এটা সবাই বুঝতে পারে যে আপনি মেডিসিন খাচ্ছেন, আপনি ভালো আছেন, মেডিসিন ছাড়লে আবার আপনি আগের জায়গায় চলে আসছেন। তো সারা জীবন তো এরকম ভাবে চলতে পারে না যে আপনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আগে একটা ওষুধ খাবেন, তারপর আপনার দিন শুরু হবে, তারপর আপনার খাওয়া দাওয়া শুরু হবে, বা ভালো মন্দ আপনি খেতে পারবেন না, এরকমটা তো হওয়া একদমই উচিত নয়। একটা আপনার সার্টেন টাইম পিরিয়ডে আপনার ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্ট আপনি যখন রেসপন্স করবেন তখন আপনার মেডিসিনগুলো আপনার তখন বন্ধ হয়ে যাবে। তো একটু ওনাকে গরম জল খেতে বলুন, আর খাওয়া দাওয়ার মধ্যে একটু রেস্ট্রিকশন করতে হবে। অতিরিক্ত স্পাইসি খাবার বা অতিরিক্ত অয়েলি খাবার ওনার জন্য একদমই নয়, সেটাকে বন্ধ করতে হবে। আর আপনি একটু টক দই দিয়ে ঘোল তৈরি করে ওনাকে খেতে দিন, ওনার পেটের জন্য সেটা ভালো। পেটটাকে যাতে ঠান্ডা রাখে তার জন্য একটু ডাবের জল বা আখের রস এগুলো একটু ওনাকে খেতে দিন, তাতে ওনার পেটটা ঠান্ডা থাকবে। আপনি পুরুলিয়া থেকে খুব
সম্ভবত ফোন করেছেন, পুরুলিয়ায় আমাদের চেম্বার রয়েছে। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোন দিন আর কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একটু বলবো চেম্বারে গিয়ে আপনি অবশ্যই যোগাযোগ করুন। এই যে ওনার পেটের যা সমস্যা বললেন, সবকটা সমস্যার সমাধান হওয়ার জায়গা রয়েছে সামান্য কিছু মেডিকেশনের মাধ্যমে আর সামান্য কয়েকদিন ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু ওনারই সমস্যার সমাধান হতে পারে। যদি এখন থেকে ট্রিটমেন্ট না করান, তার উপর ওনার স্টুলও ক্লিয়ার হচ্ছে না, আস্তে আস্তে কিন্তু এটা শুধুমাত্র আপনার পেটের সমস্যা থেকে যাবে না, এর থেকে ওনার কিন্তু আমবাতের মতো সমস্যা আসতে পারে, ওনার স্কিনের সমস্যা আসতে পারে, ওনার কিন্তু এর থেকে অনেক ধরনের রোগ ওনার শরীরের মধ্যে চলে আসতে পারে। তো একটুখানি কিন্তু আপনাকে যেরকম আপনি এখন কনসার্ন হয়ে ফোনটা করলেন, সেরকম ভাবে একটু কনসার্ন হয়ে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, একবার চেম্বারে এসে দেখা করুন। যাদেরই গ্যাস অম্বল তারা কিন্তু এগুলো মেনটেন করবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি বর্ণালী সেন, বিরাটি থেকে বলছি। আচ্ছা বলুন বলুন। আচ্ছা, তো আমার যে কাকিমা আছে না, তার ভীষণ ফিসার প্রবলেম আছে, মানে পটি করতে খুবই কষ্ট, একটু হার্ড হলে ফিসার আছে হচ্ছে, মাঝে মাঝে আমার হবে না, মানে খুব জ্বালা করে, ব্যথা করে, মানে এরকম করে। তার ভীষণ ইচিং হচ্ছে, ডাক্তার বলছে, আমার আন্টি বলছে যে আমার ভীষণ ইচিং হয়। আমি তো ঠিক আছে, আমি ডাক্তার ওকে সব জানাচ্ছি। আর মাঝে মাঝে মানে শীত বাতও যায়। হ্যাঁ, তো এটা কিভাবে কি করবো, বেটাডিন দিয়ে দেবো না ডেটল দেবো? তো ডাক্তার যদি বলে দেন খুব ভালো হয়, আমার কাকিমাকে আমি জানিয়ে দিতে পারবো। সমস্যাটা ওনার কতদিনের? কতদিন ধরে হচ্ছে এটা ম্যাডাম জিজ্ঞেস করছেন? হ্যাঁ, কতদিনের প্রবলেম এটা? ও কতদিন? হ্যাঁ, এটা একটু লং টাইম হয়ে গেছে, লং টাইম। আগে একটু ভালো ছিল, এখন ইদানিং বেশি হচ্ছে। বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। মানে মানে পটি করার সময় কেটে যাচ্ছে, ইচিং হচ্ছে, এসব বলছে, বার্নিং হচ্ছে, এগুলো আমাকে বললো যে ডাক্তারের কাছে যেতে। ঠিক আছে, বেশ বেশ আমি শুনছি। বেশ, আপনি টিভিতে শুনতে থাকুন। আমি আপনাকে বলে দিচ্ছি যে ওনার এই যে ফিশারের প্রবলেম, যেটা আপনি বললেন যে আপনার কাকিমার বা কারেক্টটা বললেন আপনার, যে ওনার ফিশারের প্রবলেম রয়েছে। দেখুন, ফিশারের প্রবলেম কিন্তু যদি আপনার অনেকদিন ধরে যদি আপনার কনস্টিপেশনের সমস্যা থাকে, বা সাপোজ ধরুন আপনার খুব রেগুলার লুজ মোশন হয়, তাহলেও কিন্তু ফিশার হতে পারে। ফিশার যে শুধুমাত্র আপনার কনস্টিপেশন হলেই হবে এরকম কিন্তু একদমই নয়। যদি আপনার এরকম হয় যে আপনার বারে বারে 3-4 দিন অন্তর অন্তর আপনার লুজ মোশন হয়, আর সেটা আপনার সারাদিনে 3-4 বার আপনার লুজ মোশন হচ্ছে, তাহলেও কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু হতে পারে। তো এই ফিশার বা ফিস্চুলা বা পাইলস যদি অনেক দিন ধরে যদি কারোর মধ্যে থাকে, আর যদি সেটার চিকিৎসা ঠিকভাবে যদি করা না হয়ে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার কোলন ক্যান্সার হওয়ার একটা কিন্তু সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তো সমস্যাটাকে অনেকদিন ধরে ফেলে রাখার আমার মনে হয় কোনো কারণই নেই। আপনি বিরাটি থেকে ফোন করছেন, যদি ওনার বাড়িও যদি বিরাটি হয়ে থাকে, তো মধ্যমগ্রাম একদমই আপনার কাছাকাছি চেম্বার হবে। প্রত্যেক সোমবার শুক্র ওখানে চেম্বার হয় আমাদের। যদি আপনি মনে করেন যে না একটু দেখানোর প্রয়োজন রয়েছে, অবশ্যই আপনি এসে একবার একটু দেখা করবেন। আর এখন যেটা আপনি সিডসবার যেটা আপনি করছেন, সেটা কিন্তু আপনার সিডসবারটা আপনি বিটাডিন দিয়ে করুন, ডেটল বা স্যাভলন ওখানে লাগানো একদমই চলবে না। আপনি একটু একটা গামলার মধ্যে একটু জল করে 1 চিপি বিটাডিন দিন, তার মধ্যে দিয়ে ওই জলটায় আপনি বসুন, একটু সিডসবারটা একটু ভালো করে করবেন। আর একটু আপনি চেষ্টা করবেন যাতে আপনার স্টুলটা যাতে আপনার নরমাল হয় আর যাতে পরিষ্কার হয়। তার জন্য আপনি ফাইবার জাতীয় খাবার বেশি করে খান। সবুজ শাক হয়ে গেল, বা ফল যেগুলো খোসার সমেত খাওয়া যায়, খোসার সমেতই খাবেন। আপেল, শসা খোসা ছাড়িয়ে একদমই খাবেন না, তার মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। ফাইবার জাতীয় জিনিস বেশি করে খেতে বলবেন ওনাকে। আর জল উনি ঈষদুষ্ণ গরম জল খাবে, স্টুলটা যাতে ওনার নরমাল হয়। যদি স্টুলটা ওনার প্রত্যেকদিন পরিষ্কার হয় আর নরমাল হয়, তাহলে কিন্তু ওনার এই ফিশার সমস্যাটা অনেকটা কিন্তু উনি রিলিফ পাবেন। যেটা বললেন যে ওখানে ইচিং হচ্ছে বা জ্বালা যন্ত্রণা ব্যথা যেটাই হচ্ছে, সেগুলো অনেকটা কমবে যদি স্টুলটা ওনার ঠিকভাবে হয় আর সিডসবারটা রেগুলার করতে বলবেন। ঠিক। আবার কেউ আছেন বোধহয়। হ্যালো হ্যালো, যারা ফোনে আসছেন চটপট চলে আসুন। ম্যাডাম একজনের উত্তর দিয়ে তারপর আরেকজনের নেব। অনেকেই ট্রাই করছেন, চটপট বলে দেবেন কি ব্যাপার। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে, কি ব্যাপার বলুন। হ্যাঁ বলুন। মায়ের কিডনির সমস্যা? আচ্ছা, কি সমস্যা কিডনির? কিডনির তো অনেক রকমের সমস্যা হতে পারে, ওনার কি সমস্যা রয়েছে কিডনির? বোঝা গেল না, একটু পরিষ্কার করে বলুন। গা হাত পা ব্যথা? আমার পেটটা গরম হয়ে যাচ্ছে।
না, ওনার কিডনির সমস্যাটা কি সমস্যা রয়েছে সেটা বলুন আমাকে। মানে কিডনিতে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, না কিডনিতে পাথর রয়েছে, না কিডনিতে জল জমছে, কিডনি বড় হয়ে গেছে, কি হয়েছে কিডনিতে? পেটে ব্যথা হচ্ছে। কিডনির সাথে তো পেটের সমস্যা নেই। যাই হোক, দেখুন আগে সমস্যাটা কি সেটা পরিষ্কার করে আগে আপনি নিজে বুঝে নেবেন, তারপর আপনি বলবেন, নয়তো আমি আপনাকে কিন্তু কোনো রকম ভাবে সাহায্য করতে পারবো না। কারণ কিডনির সমস্যা আর পেটের সমস্যা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা একদম। আরেকজন আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? স্যার আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন, ম্যাডাম আছেন, কি শারীরিক প্রবলেম বলুন। হ্যাঁ বলছি, আমার বেশ কিছুদিন ধরে হচ্ছে যে মুখটা সকালবেলা টকের মতো হয়ে আছে, ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠলে মুখ টক। আচ্ছা, পেন হচ্ছে বুকে। বুকে পেনও হচ্ছে? হ্যালো, কি বললেন, বুকে আবার পেনও হচ্ছে? হ্যাঁ, মুখটা টক হয়ে যাচ্ছে, আর হচ্ছে যে বুকের বাঁ দিকে হালকা হালকা ব্যথা ব্যথা লাগছে। আচ্ছা আচ্ছা, বুকের বাঁদিকে আপনার ব্যথা হচ্ছে বললেন, তাই তো? হ্যাঁ, সকালবেলা মুখটা টক একদম বলে। সেটা তো বুঝলাম, মুখটা টক অনেকবার বললেন। আর বুকে ব্যথা হচ্ছে, এটা কি সারাদিন? না সারাদিন না, হ্যাঁ হ্যাঁ মাঝে 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 মাঝে। বয়স কত, বয়স কত আপনার? 57। 57 বছর, বর্ধমান থেকে। আচ্ছা, না না সারাদিন নয়। ঠিক আছে, আপনি টিভিতে পরে শুনছেন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। ম্যাডাম আর কিছু জিজ্ঞাসা আছে না উনি টিভিতে শুনবেন? না, উনি টিভিতে আপনি টিভিতে শুনুন। আরেকজন আছেন, দেখে নি, একসাথে ম্যাডাম উত্তর দেবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, নীলগঞ্জ থেকে, বারাসাত নীলগঞ্জ থেকে দুলাল হালদার বলছি। বারাসাত থেকে। আচ্ছা বলুন, কি প্রবলেম? ম্যাডাম আছেন, বলুন। হ্যাঁ, আমার স্পাইনাল কর্ডে কিছুদিন আগে খুব যন্ত্রণা হচ্ছিল, যন্ত্রণা কোমরে যন্ত্রণা হচ্ছিল। তারপরে বারাসাত হাসপাতালে দেখানোর পর এক্সরে করলো, করে রিপোর্টে দেখা যায় স্পাইনাল কর্ডে একটা হাড় সামান্য ক্ষয়ে গেছে। আচ্ছা, হসপিটালে থেকে প্রেসক্রিপশন করে দিয়েছিল, ওই ওষুধ খাচ্ছি, এই যন্ত্রণাটা কম আছে। তা পুনরায় ওষুধ লিখে দিল, এখনো একটা ডিসিশন নিইনি, তাই আপনাদের সাথে যোগাযোগ করতে চাই। আচ্ছা আচ্ছা, কি করতে হবে ম্যাডাম বলছেন? মধ্যমগ্রামেই আমাদের চেম্বার, একদম কাছে বারাসাতের। ওই যে খুব সুবিধাই হবে আপনার বারাসাত থেকে মধ্যমগ্রাম আসতে। ম্যাডাম বলবেন ব্যাপারটা, আপনি সঙ্গে থাকুন। ম্যাডাম আর কিছু জিজ্ঞাসা আছে আপনার? না, আপনার কোমরে আপনি যেটা বললেন যে এক্সরে হয়েছে, তার মধ্যে দেখাচ্ছে একটা হাড় আপনার ক্ষয় পাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাড় ক্ষয় পেয়ে গেছে আপনার? হ্যাঁ তো সামান্য ক্ষয়ে গেছে। আচ্ছা, বেশ, ঠিক আছে। স্পাইনাল কর্ডে। হ্যাঁ, ঠিক আছে, শুনুন। হ্যাঁ, টিভিতে শুনুন, ম্যাডাম বলছেন। আপনার যেটা হাড় ক্ষয় পেয়ে গেছে আপনি যেটা বললেন, এর জন্য কিন্তু আপনার যদি আপনি ব্যথার জন্য শুধু ব্যথার ওষুধ খাচ্ছেন, তাহলে কিন্তু অ্যাজ সাচ কোনো আপনার কাজ হবে না। আপনি আপনার যে ওষুধটা খাচ্ছেন সেটা কি আপনার ব্যথাটা কম আছে, ভালো কথা, কিন্তু আপনার এই যে হাড় ক্ষয় যেটা পেয়ে যাচ্ছে, আগে কিন্তু সেটাকে আটকাতে হবে। নয়তো একটা হাড় ক্ষয় পাবে, তারপর আরেকটা হবে, তারপর হাড়গুলো চেপে যাবে, আপনার জুড়ে যাবে, সেখান থেকে নার্ভের সমস্যা চলে আসবে। তো একটা একটার সাথে কিন্তু রিলেটেড আছে। তো আগে আপনি সেটা দেখুন যে আপনি যে ওষুধটা খাচ্ছেন এটা কি শুধুমাত্র আপনার ব্যথার জন্য ওষুধটা দেওয়া, নাকি আপনার যাতে হাড় ক্ষয় না পায় তার জন্য ওষুধটা দেওয়া আছে। শুধু শুধু ক্যালসিয়ামের কোনো ধরনের কোনো সাপ্লিমেন্ট, মেডিসিন বা কোনো সাপ্লিমেন্ট কিছু খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত ক্যালসিয়াম ডিপোজিশন হলেও আপনার সমস্যা হতে পারে। আপনাকে বলবো যে এখন আপনি আপাতত কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না, ভারী কোনো জিনিস আপনি তুলবেন না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা বেশি সিঁড়ি ওঠা নামা করা, বেশি চলাফেরা করা, এগুলো একটু আপনি এখন বন্ধ রাখুন। আর যেহেতু একদম ইনিশিয়াল, আপনার জাস্ট শুরু হয়েছে সমস্যাটা, আপনাকে বলবো যে একটু ঠিক জায়গায় একটু ঠিকভাবে চিকিৎসাটা করুন। ব্যথার ওষুধ খাওয়ার কোনো দরকার হবে না যদি আপনার এই যে হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যাটাকে আমরা ঠিক করতে পারি। এই সমস্যাটাকে ঠিক করলে আর আপনার ব্যথা হবে না, ব্যথা না হলে ব্যথার ওষুধ আপনাকে খেতে হবে না। তার জন্য বলবো যে একদম গোড়া থেকে তার চিকিৎসাটা করুন। এই যে হাড় ক্ষয় পেয়ে যাচ্ছে, কেন ক্ষয় পাচ্ছে আপনার হাড়, বা ক্ষয় পাওয়াটাকে কি করে আটকানো যেতে পারে। যে জিনিসটা আপনার যেটুকু ক্ষয় হয়ে গেছে সেটা আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এর থেকে বেশি যাতে আপনার ক্ষয় না হয় সেই জায়গাটুকু আমি আপনাকে করে দিতে পারি। তো আপনার যদি মনে হয় যে না আমি একটু দেখাতে চাই, আপনি একটু চিকিৎসা করতে চাই, তাহলে আপনি মধ্যমগ্রাম চেম্বার আছে, আপনি মধ্যমগ্রামে এসে দেখা করতে পারেন। একটু আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে সেগুলোকে একটু সাথে করে আপনি নিয়ে আসবেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, আমরা একটু দেখতে পাবো যে কোন জায়গায় আপনার প্রবলেমটা এক্স্যাক্টলি রয়েছে। ঠিক আছে, বারাসাত থেকে মধ্যমগ্রামে আসুন, রেড বক্সে দেখুন আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে মধ্যমগ্রামে প্রতি সপ্তাহে চেম্বার 3 দিন করে, আপনি রিসেন্ট যেটা চেম্বার ডেটটা আছে জেনে হেল্পলাইনে চলে আসুন, মধ্যমগ্রামে এসে দেখিয়ে নিন,
রিপোর্টগুলো নিয়ে আসবেন। ম্যাডাম, আরেকজন বর্ধমান থেকে 57 বছর, তার গলা বুক জ্বলছে, সকাল হলেই মুখ টক হয়ে যাচ্ছে আর বুকের বাদিকটা ব্যথা হচ্ছিল বলছেন। হ্যাঁ, দেখুন, আপনার যদি বুকের বাদিকে যদি ব্যথা হয় তো তার জন্য একটু আপনি আপনার সিম্পল একটা ইসিজি করিয়ে নিন, কারণ আমাদের বাদিকে আমাদের হার্ট থাকে, তো হার্টের কোনো সমস্যা থেকে আপনার সেটা হচ্ছে কিনা সেটা বোঝা যাবে। সিম্পল একটা ইসিজি করিয়ে নিন, তাহলে দেখা যাবে যে আপনার হার্টের থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা। আর যদি আপনার বুকের মাঝখানে যদি আপনার ব্যথা হচ্ছে, যেটাকে আমরা এপিগ্যাস্ট্রিক পেইন বলে থাকি, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে যে ব্যথাটা হয় সেরকম যদি হয়, তাহলে কিন্তু সেটা আপনার অতিরিক্ত গ্যাস অম্বল হওয়ার জন্য কিন্তু আপনার ব্যথাটা হতে পারে। তো আগে আপনাকে সেটা বুঝতে হবে যে ব্যথাটা কোথায় হচ্ছে, মাঝখানে হচ্ছে না বাদিকে হচ্ছে। যদি বাদিকে হয় অবশ্যই একটা ইসিজি করিয়ে নেবেন। আর যদি আপনি দেখছেন না আপনার ব্যথাটা আপনার মাঝখানে হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট আপনার হার্টের সমস্যা নয়, আপনার গ্যাস অম্বলের সমস্যার জন্যই হয়তো এই প্রবলেমস গুলো আসছে। একটু গরম জল খাওয়া শুরু করুন, আপনি এখন থেকেই, আজ থেকে একটু গরম জল খাওয়া শুরু করুন। অল্প গরম জল, তাই তো? হ্যাঁ, ঈষদুষ্ণ গরম জল খাবেন। যারা গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভুগছেন, হালকা একটু গরম জল খাবেন, মানে ঠান্ডা জল তো একদমই নয়, নরমাল জল নয়, একটু হালকা গরম করে নিন জলটাকে। আমি বলবো না জল ফুটিয়ে খান, গরম গরম খান না, হালকা একটু গরম জল, সেটা আপনার পেটের জন্য আপনার ভালো হবে, আপনার হজম করতে সেই জিনিসটা সাহায্য করবে। আর আপনার হজম যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটি সমস্যা বা স্টুল ক্লিয়ার না হওয়া কোনোটাই কিন্তু আপনার মধ্যে আসবে না। একটু যোগাযোগ করে নিন। আর তারপরে তো বর্ধমানে আমাদের চেম্বারই আছে, বর্ধমানে দেখাতে চাইলে দেখিয়েও নেবেন। অবশ্যই হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে চেম্বার, কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, মধ্যমগ্রাম। আজকেই ম্যাডাম আমতলা করে এলেন, প্রতি বৃহস্পতিবার আমতলা, বুধবার করে খিদিরপুর আর হাতিবাগান। আর ল্যান্সডাউনের রেগুলার চেম্বার, মধ্যমগ্রামে সপ্তাহে 3 দিন চেম্বার। চলে আসুন সবাই, হেল্পলাইনে ফোন করুন। আর যিনি কিডনির সমস্যা বললেন, তার কিন্তু ম্যাডাম নিজেও বুঝলেন না পেটে ব্যথা, কিন্তু ডক্টর কি আদৌ বলেছে কিডনির সমস্যা? এটা জেনে নেওয়াটা খুব দরকার। কোথায় প্রবলেম কিডনি সেটা জেনে ট্রিটমেন্ট করতে হবে। একটু সহযোগিতা করবেন সবাই। হেল্পলাইন নাম্বার সবার জন্য খোলা। আমি একটু বলেও দেবো আমাদের বাইরে বাইরে চেম্বারগুলো কোথায় কোথায় আছে, আপনারা একটু মাইনুটলি ফলো করে নিন। এই এপ্রিলে কোথায় কোথায় চেম্বারে পাচ্ছেন। আমাদের গ্রুপ অফ ডক্টরস রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। আচ্ছা, যারা ফোনে আসছেন, আমি দেখতে পাচ্ছি ফোনে আছেন, আমি নেব, একটু বলে নিই চেম্বারগুলো। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, যিনি আজকে আমার সঙ্গে আছেন লাইভে, তিনি নিজে থাকছেন। ক্যানিং এ ডক্টর আর দে, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা নিজে থাকবেন। আচ্ছা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার। আচ্ছা, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর বি শর্মা নিজে থাকবেন। আচ্ছা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকবেন। দিল্লিতে ডক্টর বি শর্মা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরেও ডক্টর এন ভট্টাচার্য। আচ্ছা, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, আরামবাগে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য। আলিপুরদুয়ারে ওপেনিং আছে, আলিপুরদুয়ার 27 এপ্রিল নতুন ওপেনিং। আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলে আপনারা আলিপুরদুয়ারে ওপেনিং এ পাচ্ছেন চেম্বার, ডক্টর বি শর্মা নিজে থাকবেন। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যাচ্ছেন। সব ডক্টরসরা ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বার অ্যাটেন্ড করেন। আপনারা হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, এভরিথিং আফটার ইনটেক করার পাশাপাশি মেডিসিন, আপনারা কিন্তু নানা রকম আদার থেরাপিগুলো নিচ্ছেন সবাই। পঞ্চকর্মা টক্সিন ফ্রি করছে বডি, তার জন্য আমাদের সব সেন্টারে, প্রায় অনেকগুলো সেন্টারে কিন্তু পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়। 9830235527 এবং 37 আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নাম্বার। যারা ট্রাই করছেন পরপর চলে আসুন। আমরা এখন লাইভে অনেকটা সময় আরো আছি আপনাদের সাথে। কেউ একজন আছেন ফোনে, অপেক্ষা একটু দেখে নি। আবার আমরা আলোচনা করব অটো ইমিউন ডিজিজ নিয়ে। আমরা আজকে আলোচনা করছি ম্যাডামের সাথে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার না পা ফুলে, দুটো পা আপনার ফুলে যাচ্ছে? হ্যাঁ। বয়স কত? 35। পা ফুলে যাচ্ছে, সেটা কি পাটা ঝুলিয়ে রাখলে পাটা ফুলে যায়, বা অনেকক্ষণ ধরে আপনি? আচ্ছা পাটা ফুলে যায়। আচ্ছা, তো তাহলে প্রথম কথা, আপনি পাটা ঝুলিয়ে বসবেন না। একটু আপনি যদি চেয়ারে বসছেন তাহলে পায়ের নিচে একটা ছোট টুল বা টেবিল রাখুন, তার উপরে পাটা রেখে আপনি তারপর বসবেন। আর পা যখন আপনার এরকম ফুলে যাচ্ছে, তো একটুখানি আপনি গরম জল করুন, তার মধ্যে কিছুটা লবণ দেবেন, যেটা খাওয়ার নুন যেটা রয়েছে সেটা দেবেন, গোড়ালি পর্যন্ত পাটাকে তার মধ্যে ডুবিয়ে রাখুন। আপনার পায়ের সোয়েলিংটা বা ফোলাটা দেখবেন অনেকটা আপনার কমে যাচ্ছে। এবার দেখুন, পা ফোলার কিন্তু অনেকগুলো কারণ হতে পারে। আপনার হার্টের সমস্যা থাকলে আপনার পা ফুলতে পারে। যদি আপনার
আর্থ্রাইটিসের প্রবলেম হয় তাহলেও পা ফুলতে পারে, কিডনির সমস্যা হলে পা ফুলতে পারে, আর যদি আপনার ওভারওয়েট হয় তাহলেও কিন্তু আপনার পা ফুলতে পারে। এবার কোন কারণে আপনার পাটা ফুলছে সেটাও আগে আপনাকে বুঝতে হবে। যেটা আপনাকে চটজলদি হয়তো আপনাকে একটু রেহাই দেবে, তার জন্য আমি বললাম যে একটু গরম জলে পাটাকে একটু ডুবিয়ে রাখুন বা পাটাকে একটু উঁচুতে রাখুন। এর থেকে আপনার কি পায়ের সোয়েলিংটা আপনার আস্তে আস্তে কমে যাবে। কিন্তু সম্পূর্ণভাবে সেটাকে সারানোর জন্য কিন্তু আগে জানতে হবে সমস্যাটা আপনার কোথায়। তার জন্য কিন্তু কিছু রিপোর্টস এর প্রয়োজন রয়েছে। যদি আপনার এরকম হয় যে না শুধু পা ঝুলিয়ে বসলে আমার পাটা ফুলছে, বা আপনি অনেকক্ষণ ধরে গাড়িতে কোথাও ট্রাভেল করছেন তাহলে পা ফুলছে, সেটা নিয়ে আপনার এতটাও চিন্তার কারণ নেই। কিন্তু যদি এরকম হয় যে না এমনিতেও আপনার পা ফুলে যাচ্ছে, তাহলে কিন্তু একটু আপনাকে রিপোর্ট করতে হবে। কি কারণটা খুঁজে বার করতে হবে, তারপরে কিন্তু ট্রিটমেন্ট দরকার। অনেক ক্ষেত্রে অনেক কারণে ম্যাডাম বললেন পা ফুলে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, অটোইমিউন ডিজিজের প্রপার ট্রিটমেন্ট তার মানে আছে আয়ুর্বেদে? একদমই রয়েছে। আমি তো বললাম যে এই সমস্যার জন্য আপনার কোনো ধরনের কোনো মেডিকেশন, কোনো ইনজেকশন, কোনো সার্জারি, কোনো থেরাপি, কোনো কিছুর দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার ডায়েটটাকে আপনাকে ফলো করতে হবে, ডায়েটটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, আর আপনার যে লাইফস্টাইল যেটা রয়েছে সেটাকে একটু আপনাকে কারেকশন করতে হবে। যেটা আমরা কোভিড পিরিয়ডস আমরা যেরকম সবাই নিজেদের নিয়ে খুব সচেতন ছিলাম, সবকিছু স্যানিটাইজ করা বা ভালো মন্দ খাওয়া দাওয়া করা, এক্সারসাইজ করা, এই জিনিসগুলোকে আপনার প্রত্যেক দিন আপনার ডে টু ডে লাইফস্টাইলের মধ্যে এই জিনিসগুলোকে আপনাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। এই জিনিসগুলো আপনাকে রোজ করতে হবে। বেশি বলবো না, আধা ঘন্টা সময় নিজের জন্য বার করুন। ওই সময়টার মধ্যে আপনি একটু এক্সারসাইজ করা বা একটু প্রাণায়াম করা, এগুলো অবশ্যই করবেন। 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় বার করা আমার মনে হয় সবার জন্যই সম্ভব হবে। সকালে ঘুম থেকে উঠেই সব করতে হবে আমি একদমই বলবো না। আপনি যখনই টাইম পাচ্ছেন, যখনই আপনার একটু পেট খালি থাকছে, তখনই আপনি এগুলো করতে পারেন। আর একটু আপনার প্রত্যেকদিন স্টিম ইনহেলেশন করা বা কাঢ়া প্রত্যেকদিন খাওয়া, এগুলো একটু অবশ্যই করুন। আর খাওয়া দাওয়ার মধ্যে সিজনাল খাবার অবশ্যই খাবেন, সিজনাল ফ্রুটস, সিজনাল ভেজিটেবলস, এগুলো আপনি খাবেন। এখন বাঁধাকপি ফুলকপির একদমই সিজন নয়, কোনো প্রয়োজন নেই এখন এগুলো খাওয়ার। বা অরেঞ্জ কমলা লেবুর এখন একদমই সিজন নয়, প্রয়োজন নেই আপনার এগুলো খাওয়ার। সিজনের ফল বা সিজনের সবজি সেটা আপনার শরীরের জন্য ভালো। যেগুলো আপনার অফ সিজনে আপনি যেগুলো পাচ্ছেন সেগুলো আপনারা বুঝতেই পারেন যে হয়তো অনেকদিন আগের, সেগুলো ফ্রেশ একদমই নয়। তো ফ্রেশ খাওয়া দাওয়ার মধ্যে একটু আমাদের মনোযোগ দিতে হবে। হেল্পলাইন নাম্বার খোলা 9830235527 অথবা 37 রেড বক্সের নাম্বার রয়েছে, কথা বলে নিন। এনবিপির হেল্পলাইন নাম্বার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। ঘরে ঘরে নাম পৌঁছে গেছে। প্রচুর মানুষ কিন্তু টিভি প্রোগ্রাম যেমন দেখছেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোশ্যাল মিডিয়াতেও প্রোগ্রাম থাকছে, আপনারা দেখবেন যখন ইচ্ছা। আর আমাদের কিন্তু রানীহাটিতে ওপেনিং আছে। রানীহাটিতে আমাদের 11ই মে ওপেনিং আছে চেম্বার। রানীহাটি 11ই মে ওপেনিং, আর আলিপুরদুয়ারে 27শে এপ্রিল নিউ ওপেনিং চেম্বার হচ্ছে। নিউ চেম্বার ওপেনিং হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। এটা একটু আপনারা মাথায় রাখুন কিন্তু সবাই। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ, ডক্টর এল ভট্টাচার্য লাইভে আছে, এটা কথা বলতে পারবো? হ্যাঁ লাইভেই ফোন করেছেন, বলুন বলুন কি প্রবলেম বলুন, ম্যাডাম আছেন বলুন। হ্যালো, বলুন কি সমস্যা বলুন, কোথা থেকে বলছেন? আমি মল্লারপুর। বলুন কি প্রবলেম বলুন। আমার এই হচ্ছে পার্কিনসন। পার্কিনসন, আচ্ছা। একটু আপনার বয়সটা বলুন। বয়স কত? বয়স কত? বয়স? হ্যাঁ। আপনি মেল না ফিমেল? ফিমেল, 54 বছর, পার্কিনসন। কতদিন? অনেক দিন হয়েছে এটা? 4 বছর ধরে। আর কোথায় থাকছেন বললেন? মল্লারপুর। এটা কোন জেলা? মল্লারপুর। হ্যাঁ, বোলপুর। ও আচ্ছা, আমাদের বোলপুরে তো চেম্বার আছে। আচ্ছা শুনুন ম্যাডাম কি বলছেন, শুনুন এবার। বেশ, আপনার পার্কিনসন রয়েছে, আপনি বললেন 3-4 বছরের আপনার সমস্যা, সেটাও বুঝতে পারলাম। এবার আপনি মানে কি চাইছেন যে আপনার এই পার্কিনসনের সমস্যাটা কি করে সমাধান হবে, তাই তো? আমার পায়ে রাখতে না, একটু আস্তে আস্তে বলুন, একটু আস্তে আস্তে বলুন, একটু পরিষ্কার করে বলুন। পায়ে আমার ব্যথা, হাঁটু খুব ব্যথা করে, আর হাঁটতে পারি না। তখন মাঝে মাঝে ওষুধটা খাচ্ছি, তখন 4-5 ঘন্টা বেশ থাকছি,
মাসের ওষুধটা একটা চলে যাচ্ছে, তখন আবার বন্ধ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এই হচ্ছে এরকম। আচ্ছা, আপনার পায়ে ব্যথা হচ্ছে বললেন, তাই তো? ব্যথাও করছে, হাঁটতে পারছে না, না হাঁটতে পারি না। বয়সটা খুব বেশি না, 54 না 97 পড়া। হ্যাঁ, বোঝা গেল। দেখুন, এটা পার্কিনসন হলে এরকমই হয়। পার্কিনসন হলে আপনার চলাফেরায় সমস্যা বা আপনার গা হাত পা আপনার হয়তো কম্পবাত আমরা বলে থাকি, মানে গা হাত পা কাঁপবে আপনার, এর মধ্যে চলাফেরা করতে গেলে আপনার মনে হবে যে আপনি ব্যালেন্স পাচ্ছেন না, আপনি পড়ে যাবেন, পা ঘষে ঘষে আপনি হয়তো হাঁটবেন, ঠিক আছে? তো পার্কিনসনের এগুলো সিমটমস, পার্কিনসন হলে এগুলো আপনার হবে, ঠিক আছে? এবার আপনার যদি এখন এরকম হচ্ছে যে আপনি পার্কিনসনের জন্য ট্রিটমেন্ট করছেন, ওষুধ খাচ্ছেন, তারপরেও যদি আপনার এই সমস্যাগুলো থেকে থাকে, তাহলে তো আপনার সেই ওষুধটা আপনাকে কোনো কাজে লাগছে না, ঠিক আছে? তো আপনাকে প্রথমত বলবো, এক্ষুনি আপনি আপনার ওষুধ বন্ধ করবেন না। যে ওষুধ আপনি খাচ্ছেন সেটা আপনি খান, ঠিক আছে? বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, আপনি আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই আপনার কাছে রয়েছে সেগুলো নিয়ে আমাদের বোলপুর চেম্বারে এসে একবার দেখা করুন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন যে আপনি কখন আর কোথায় এলে ডক্টরকে দেখাতে পারবেন, সেটা জেনে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে বলবো যে দেরি করবেন না একদমই। তারপর কিন্তু আর একদম যাও একটু একটু আপনি হাঁটাহাঁটি করছেন সেটাও কিন্তু হবে না, একদম সম্পূর্ণ শয্যাশায়ী আপনি হয়ে যাবেন। তো আপনার এই জায়গা থেকেও বের হওয়ার জায়গা রয়েছে। এর জন্য আপনার মেডিসিনের পাশাপাশি পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন হবে। এবার কতটা কি আপনার ডেভেলপমেন্ট হচ্ছে মেডিসিনের উপর, তারপর আমরা গিয়ে কিন্তু থেরাপির কথা আমরা চিন্তা ভাবনা করব, কিন্তু থেরাপি আপনাকে করতে হবে, ঠিক আছে? আমি এটা আগেই আপনাকে বলে দিলাম। তারপর আপনার মেডিসিনের ডোজ, আপনি এখন যেই পাওয়ারের মেডিসিন খাচ্ছেন, আমরা চেষ্টা করব সেই মেডিসিনটাকে আস্তে আস্তে ট্যাপার ডোজে কমিয়ে দেওয়ার, ঠিক আছে? একটু আপনাকে খাওয়া দাওয়ার মধ্যে আমি আপনাকে বলবো যে আপনি ফুলকপি, বাঁধাকপি আর বেগুন, কুমড়ো এগুলো আপনি একটু খাবেন না, এগুলো আপনি এখন খাওয়াটা এখন বন্ধ রাখুন। আর এখন নরমালি আর বাদবাকি যা খাওয়া দাওয়া করছেন সেগুলো করুন, মেডিসিন যেটা নিচ্ছেন সেটা নিন, একটু চেম্বারে দেখা করুন যদি আপনি সুস্থ হতে চান। যেরকম আজকে আপনি ফোন করে বললেন কিরকম কষ্ট পাচ্ছেন, সেটাও আপনি একদিন ফোন করে বলবেন যে আপনি কতটা ভালো আছেন, ঠিক আছে? একটু বোলপুরে আসতে হবে। ফোনে তো শুনলেন ম্যাডাম যা বলার বলে দিলেন। আপনার পার্কিনসন বেশি বয়সও নয়, আপনি একটু কষ্ট করে রিপোর্ট সব নিয়ে নেক্সট বোলপুরে চেম্বার কবে, হেল্পলাইনে টিভিতে দেখুন, হেল্পলাইন নাম্বারটা রয়েছে, হেল্পলাইন নাম্বার, দুটো মোবাইল নাম্বার, ফোন করুন, বোলপুরের নেক্সট চেম্বারে আপনি চলে আসুন, এসে একবার দেখান। ওষুধ ইমিডিয়েট স্টার্ট করতে হবে ম্যাডাম বললেন, কিন্তু তা নাহলে আরো কিন্তু দিনে দিনে সমস্যাটা আরো জটিল কঠিন হবে, তখন আর বিছনা থেকে উঠতেই পারবেন না। তার থেকে ভালো আগে থেকে মেডিসিন নেওয়া শুরু করুন, মেডিসিন খান, যাতে আপনি তাড়াতাড়ি আস্তে 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 দ্রুত সুস্থ হতে পারেন। আপনি হেল্পলাইন নাম্বার দেখুন, টিভির পর্দায় রয়েছে, লাল বক্সে দুটো মোবাইল নাম্বার, ওই দুটো মোবাইল নাম্বারে এক্ষুনি ফোন করে নিন। একটা ফোন করে বলুন আমার ম্যাডামের সাথে কথা হয়েছে টিভি চ্যানেলে, আমি এক্ষুনি দেখাতে চাইছি, বোলপুরে নেক্সট ডেটটা কবে, নামটা লিখিয়ে নিন, অ্যাপয়েন্টমেন্টটা করে নিন। 9830235527 অথবা 37, দুটো মোবাইল নাম্বার, এনবিপি নাম্বার। এটা এনবিপি আমাদের প্রতিষ্ঠান, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে, সেখানে এসে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। যে কথায় ছিলাম, অটো ইমিউন ডিজিজ, ম্যাডাম বললেন কিন্তু হাঁটাহাঁটি আধ ঘন্টা সময় আপনাকে বার করতেই হবে, নিজেকে শক্তপোক্ত রাখতে হবে, তাহলে কিন্তু অ্যাটাক কম হবে বিভিন্ন রোগ ব্যাধি থেকে। আমরা ছোট থেকে তো শুনেছি বুস্ট আপ, নিজেকে বুস্ট আপ করতে হবে, বুস্টার ঠিক মতো আমাদের যদি মানে কন্ট্রোলিং পাওয়ারটা থাকে, আমরা শক্তপোক্ত থাকি। এই যে হট করে হাঁচি কাশি সর্দি অ্যালার্জি, শীত পড়লো গরম পড়লো, নানান রোগে অ্যাটাক করছে, এগুলো কিন্তু আমাদের বাইরে থেকে অ্যাটাক কম হবে যদি আমরা ভেতর থেকে স্ট্রং হতে পারি। তো তার জন্য এক্সারসাইজ, প্রাণায়াম এবং যোগা এবং হাঁটাহাঁটি এবং পাশাপাশি কিন্তু খাওয়া দাওয়াটা ম্যাডাম বলে একদম সিজনাল খাবারগুলো খান, ফ্রুটস ভেজিটেবলস যেটা সিজনে পাবেন সেগুলো খান, সেইগুলো খেয়ে আপনাকে একদম ভেতর থেকে স্ট্রং থাকতে হবে। আচ্ছা, এবার আসি, এই যে গরম পড়েছে, হঠাৎ করে এত গরম, অনেক রকম রোগ ব্যাধি হচ্ছে, পেটের রোগ হচ্ছে দেখছি, জ্বর সর্দি কাশি হচ্ছে, ম্যাডাম এই বিষয়ে একটু বলুন। গরমের সময় মানে সামার সিজনে কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজ, মানে জলের থেকে অনেক ধরনের কিন্তু রোগ এই গ্রীষ্মকালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেয়। আপনি এখন একটু চারপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন টাইফয়েড প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে। টাইফয়েড কিন্তু একটি ওয়াটার বর্ন ডিজিজ। আপনি ধরুন বাইরে কাজ করেন বা
বাইরে আপনাকে খাওয়া দাওয়া করতে হয়। এবার যদি আপনি অপরিষ্কার বা অপরিচ্ছন্ন জায়গা থেকে আপনি খাওয়া দাওয়া করছেন, সেখান থেকে আপনি জল খাচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনার মধ্যে অনেক ধরনের রোগ আপনার আসতে পারে, ইনক্লুডিং আপনার পেটের সমস্যা। ফুড পয়জনিং খুবই কমন, এটা আপনার যে কোনো সময় হতে পারে, কিন্তু এই যে কন্টামিনেটেড খাবার বা কন্টামিনেটেড ওয়াটার থেকেও কিন্তু আপনার অনেক ধরনের রোগ আপনার শরীরের মধ্যে বাসা করতে পারে। আপনি বাইরে হয়তো আপনি কাজের জন্য রয়েছেন, যে কোনো দোকানে গিয়ে আপনি একটু জগের থেকে জল খেয়ে নিলেন, সেটা কতটা ভালো জল বা কি জল কিরকম জল আপনি জানেন না, কিন্তু আপনি ভাবলেন যে একটু তো জল তেষ্টা পেয়েছে, এক ঢোকই তো জল খাবো, ওই জন্য কেনার কি দরকার। কিন্তু এই এক ঢোক জলই কিন্তু আপনার জন্য একটা সময় খুব একটা মারাত্মক আকার ধারণ করে নিতে পারে। তো তার জন্য জল অবশ্যই বাড়ি থেকে আপনি ক্যারি করুন। যদি আপনি বাইরে কাজের জন্য বেরোচ্ছেন, জল নিয়ে আপনি বেরোন। যদি না নিয়ে বেরোতে পারেন, একটু আপনি জল কিনে আপনি খান, সেটা আপনার জন্য অ্যাটলিস্ট ভালো হবে। যাদের পেটের সমস্যা রয়েছে অলরেডি, তাদেরকে বলবো যে জল আপনারা ফুটিয়ে খান। অনেক জায়গায় আমি কালকেও চেম্বারে পেয়েছি যে সাবমার্শেলের জল খাচ্ছে বা কলের জল খাচ্ছে, এগুলো থেকে কিন্তু অনেক ধরনের ডিজিজ আপনার শরীরের মধ্যে আসতে পারে। যদি জলের মধ্যে আর্সেনিকের মাত্রা বেশি থাকে, আর্সেনিক কিন্তু আপনার শরীরের মধ্যে ডিপোজিশন হতে থাকে, জমতে থাকে, সেটা কিন্তু আপনার লিভারকে নষ্ট করে দিতে পারে। তো তার জন্য এগুলো এরকম অনেক ব্যাপার রয়েছে, তার জন্যই বলা হয় যে জল আপনি ফুটিয়ে খান, বা ভালো কোনো অ্যাকোয়াগার্ড বা ফিল্টার, আরো ফিল্টার এখন অনেক কিছু এরকম বেরিয়ে গেছে, তার জল আপনি খান। কিচ্ছু যদি না করতে পারেন, তাহলে আপনি জলটাকে অ্যাটলিস্ট একটু আপনি গরম করে আপনি জল খান। তো তার থেকে আপনার পেটের সমস্যা বা আপনার এই যে টাইফয়েডের মতো রোগ, এগুলো কিন্তু আসবে না, কারণ এখন এই সময়টা কিন্তু খুব প্রোন এই রোগগুলো হওয়ার জন্য। তো তার জন্য একটু নিজেকে সাবধানে রাখতে হবে। কি খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, সেটা দেখার প্রয়োজন রয়েছে। খাবারের দোকান দেখেই খেতে চলে গেলাম, সেরকমটা করবেন না। হাইজিন মেনটেন হচ্ছে কিনা সেখানে, সেটাও দেখার প্রয়োজন রয়েছে। সবচেয়ে ভালো হয় যদি বাড়িতেই খাওয়া দাওয়াটা করেন, কারণ এখনই যা টেম্পারেচার রয়েছে, আরো আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার বাড়বে। হিট ওয়েভ এখন কিন্তু এই বছর হওয়ার একটু সম্ভাবনা রয়েছে, তো সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। খুব যদি প্রয়োজন না হয়, বাইরে একদমই বেরোবেন না, কারণ একবার যদি হিট স্ট্রোক আপনার মধ্যে হয়ে যায়, তাহলেও কিন্তু সেটা আপনার জন্য খারাপ হতে পারে। হিট স্ট্রোক যাতে আপনার না হয়, হিট স্ট্রোক হলে ভয়ের কোনো কারণ নেই। একটু আপনার নিজেকে একটু কুল ডাউন করতে হবে, ইন্টারনালি এক্সটার্নালি দুরকম ভাবে। ঠান্ডা জিনিস আপনার খাওয়া, তার মানে ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো নয়। আপনার পেট ঠান্ডা রাখবে এরকম খাবার আপনি খাবেন, বা একটু ঠান্ডা বা নর্মাল জল দিয়ে আপনি একটু চান করবেন, তাহলে আপনার যে এই স্ট্রোক বা ট্যানিং এগুলো কিন্তু অনেকটাই আপনার কম হবে। প্রয়োজন না হলে বাইরে একদমই বেরোবেন না। যদি বেরোতে হয়, তাহলে একদম পর্যাপ্ত পরিমাণ যেরকম প্রিকশনের দরকার, প্রিকশন নিয়ে আপনি বাইরে বেরোবেন। খাওয়া দাওয়ার দিকে এখন খুব রিচ খাওয়া দাওয়া, তেল ঝাল মশলা বা প্রত্যেকদিন মাছ মাংস ডিম এগুলো একটু অ্যাভয়েড করুন। ইজিলি ডাইজেস্টেবল যে খাবারগুলো রয়েছে, সহজ পাচ্য খাবার যেগুলো রয়েছে, সেই খাবারগুলো খান। খাবার ভালো করে চিবিয়ে আপনি খাবেন, সেটা আপনি ভাত খান, রুটি খান, যাই খান, ভালো করে খাবার আপনি চিবিয়ে খাবেন। একটু নিজের যত্ন রাখুন, এমনিতেই ভালো থাকবেন। এত রোগ আপনার শরীরে এসে তাহলে বাসা করতে পারবে না। সতর্ক থাকুন। প্রচন্ড তীব্র গরম, তাতে যেমন কষ্ট, প্রচন্ড ঠান্ডাতেও নানান অসুখ বিসুখ, প্রচন্ড বর্ষা হলেও দেখবেন এই যে ক্লাইমেট চেঞ্জ হয়, নানা রকম রোগ ওই সময়টা, সিজন চেঞ্জে পেটের রোগ ম্যাক্সিমাম, জ্বর, সর্দি, কাশি, হিট স্ট্রোক ম্যাডাম বললেন, এই গরম শুরু হলো সবে। এবার তো পড়বে আরো। এবার খুবই সাবধানে কিন্তু থাকতে হবে, খুব প্রিকশন নিয়ে আমাদের রাস্তাঘাটে চলতে হবে। জলটা ক্যারি করুন ঘরের, বা কেনা জল খান, সেখান থেকে খাবেন না কেন, জল থেকে পেটের রোগ হচ্ছে এটা আমরা জানি। ম্যাডাম বারবার অ্যালার্ট করলেন কিন্তু। আর খাদ্য খাবার যেখানে সেখানে ফুটপাতে অনেকে খেয়ে নেন এটা সেটা, হ্যাঁ, একটু কিন্তু এবার মানে আপনাকে অ্যালার্ট হয়ে খেতে হবে। গরম পড়েছে তো পেট সব সহ্য করতে পারবে না। শীতকালে একরকম স্পাইসি খাবার, সেখানকার খাবার খেলেন ঠিক আছে, কিন্তু এই গরমকালে চট করে পেট লুজ হয়ে যায়, পেটের প্রবলেম এসে যায়। এগুলোর থেকে যদি সাবধানতা থাকতে হয়, ঘরের খাবার খান, সহজ পাচ্য খান, যেটা ইজিলি ডাইজেস্টেবল, এবং বেশি স্পাইসি খাবার খাবেন না। আর হাঁটাহাঁটি, প্রাণায়াম এগুলো কিন্তু করতেই হবে নিজেকে সুস্থ রাখতে গেলে। আর 5 মিনিট আছে, আমরা আরো কিছু নিয়ে আলোচনা করি, একটু ব্যথা যন্ত্রণা নিয়ে। আর যদি মনে করেন ফোন করবেন, ফোন করুন। আর আমাদের রেড বক্সের নাম্বার খোলা, হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য খোলা আছে 9830235527 এবং 37। কলকাতায় ল্যান্সডাউন চেম্বার, খিদিরপুর চেম্বার, খিদিরপুর আর হাতিবাগান বুধবার করে,
আচ্ছা, আমতলাতে চেম্বার আছে বৃহস্পতিবার করে, আমতলা যেটি হচ্ছে ঠাকুরপুকুর জোকা, তারপরে আমতলা, ওদিকে ডায়মন্ড হারবারের লোকজন খুব আসেন আমতলায়। আচ্ছা, আর আমাদের মধ্যমগ্রামে চেম্বার, হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার। আমাদের ওপেনিং আছে রানীহাটিতে 11 মে, নতুন চেম্বার ওপেনিং হচ্ছে রানীহাটি 11ই মে রানীহাটিতে। আর 27শে এপ্রিল আপনারা কিন্তু আলিপুরদুয়ারে ওপেনিং পাচ্ছেন, নর্থ বেঙ্গলে। আলিপুরদুয়ারে নিউ ওপেনিং চেম্বারের আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলে আপনারা পাচ্ছেন 27শে এপ্রিল। আর সব চেম্বার তো আছেই খোলা, হেল্পলাইনে ফোন করে নিন। বোলপুর থেকে ফোন করলেন, যে যেখানে থাকুন আপনার কাছাকাছি কোথায় একটু জানার জন্য হেল্পলাইনে ফোন করে নিন, চটপট করে আপনারা কিন্তু যোগাযোগ করে চলে আসুন। ম্যাডাম, এত ব্যথায় কষ্ট পান মানুষ, নানান কারণে ব্যথা হয়, কারো দেখছি কোমরে, কারোর পিঠে, কারোর পায়ে, তো এগুলো অনেকে একটুখানি ওষুধ কিনে খেলো, একটু ঠিক হলো, কিন্তু পার্মানেন্ট সলিউশন তো পাচ্ছে না। দেখুন, ব্যথার এই যে প্রকার ভেদ বা এক এক জায়গায় ব্যথা, এগুলো কিন্তু প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা একটা কারণ রয়েছে। কারোর হয়তো ইউরিক অ্যাসিড বেশি তার জন্য ব্যথা, কারোর আরএফ ফ্যাক্টর বেশি তার জন্য ব্যথা, কারোর হাড় ক্ষয় পাচ্ছে, কারোর নার্ভের সমস্যা, এএসও টাইটের বেশি, সিআরপি বেশি, এনটিসিসিপি বেশি, তো অনেক ধরনের কারণ রয়েছে ব্যথার জন্য। এবার সাপোজ আপনার কোনো জায়গায় ব্যথা হচ্ছে, আপনি একটা ব্যথার ওষুধ কিনে আপনি খেয়ে নিলেন, আপনার ব্যথাটা আপনার কমে যাবে, কিন্তু যে কারণে আপনার ব্যথাটা হচ্ছে, ব্যথা তো কোনো রোগ নয়, ব্যথা একটা সিম্পটম। এবার যে কারণে ব্যথা হচ্ছে সেই কারণটা কিন্তু আপনার গেল না, কারণটা কিন্তু রয়ে গেল। তো আবার আপনার আজকে ভালো আছেন, কাল পরশু কিন্তু আবার সেম ব্যথাটা হবে। বা কারোর ব্যথা হয়েছে, সে একটা ওষুধ খেয়ে সে ভালো আছে, আপনি তার দেখা দেখি ওই ওষুধ খাচ্ছেন, আপনার কিন্তু সেটা কাজ নাও লাগতে পারে, কারণ উনার ব্যথার কারণটা আলাদা, আপনার ব্যথার কারণটা আলাদা হতেই পারে। এক যদি হতো সেটা আলাদা কথা, কিন্তু যদি দুজনের কারণ আলাদা হয়, উনি যা ওষুধ খেয়ে সুস্থ হয়ে যান, আপনি কিন্তু সেই ওষুধ খেয়ে সুস্থ নাও হতে পারেন। তো তার জন্য একজনের ওষুধ দেখে আরেকজন ওষুধ খেয়ে নিলাম, বা একটা ওষুধের দোকান থেকে ব্যথার ওষুধ খেয়ে নিলাম, এই জিনিসগুলো করবেন না। আগে বোঝার চেষ্টা করুন যে আপনার সমস্যাটা কোথায় বা কেন, তারপর তার চিকিৎসা হবে। কোথায় সমস্যা হচ্ছে বা কেন হচ্ছে, আপনি যদি এই জায়গাটাকে আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনার ব্যথা হোক বা ফোলা হোক বা কোনো ফুলে লাল হয়ে যাচ্ছে, বা আপনার জল জমছে, জল শুকিয়ে যাচ্ছে, বা আপনার হাড় বেড়ে যাচ্ছে, বা আপনার পা গোড়ালি ফুলে যাচ্ছে, এগুলো কিন্তু কোনো সমস্যাই আপনার কিন্তু আসবে না। তার জন্য আগে অবশ্যই জানার প্রয়োজন রয়েছে যে আমার সমস্যাটা কোথায়। প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের কারণ আলাদা, আর কারণ আলাদার পাশাপাশি মেডিসিনও কিন্তু প্রত্যেকের জন্য আলাদা। এরকমও হতে পারে যে হয়তো দুজনের কারণ সেম, কিন্তু দুজনের ক্ষেত্রে কিন্তু মেডিসিনটা আলাদা হবে। আয়ুর্বেদ কিন্তু এরকম ভাবে চিকিৎসা করে থাকে, অল ইন অল একটা ব্যথার ওষুধ এরকম কোনো ট্রিটমেন্ট হয় না, আপনার রিজন ওয়াইজ আপনার ট্রিটমেন্টটা আলাদা হবে। ব্যথা হোক বা যে কোনো প্রবলেম হোক, আপনারা কিন্তু যোগাযোগ করবেন এনবিপির সঙ্গে। আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, আমাদের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা থাকেন, তারা ওয়েল কোয়ালিফাইড, ওয়েল এক্সপিরিয়েন্সড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডক্টরসরা থাকেন এনবিপিতে। আমাদের সিএমডি ডক্টর বি শর্মা তো থাকেনই। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, হেল্পলাইন নাম্বারটা লিখে নিন 9830235527 অথবা 37। মাথার চুল থেকে পায়ের নখ অবধি যে কোনো প্রবলেমের ট্রিটমেন্ট হয়, আপনারা জানেন, আপনারা যোগাযোগ করবেন সবাই। আমি আবার বাইরের চেম্বারগুলো একটু চট করে বলে দিই, কারণ আস্তে আস্তে আমরা শেষের দিকে চলে এসেছি। হেল্পলাইন নাম্বার লিখে নিন। আর ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম লাইভও হচ্ছে, প্রোগ্রাম থাকছেও টিভি প্রোগ্রামের পাশাপাশি। আচ্ছা, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, ক্যানিংয়ে ডক্টর আর দে। এই কামিং 2-3 সপ্তাহ এগুলো আমি বলে দিচ্ছি বাইরের চেম্বারে কোথায় কোন ডক্টররা থাকছেন। আচ্ছা, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, দিল্লিতে ডক্টর বি শর্মা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, আরামবাগে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, আলিপুরদুয়ারে 27শে এপ্রিল ওপেনিং হচ্ছে, ডক্টর বি শর্মা নিজে থাকছেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, আর রানীহাটিতে কিন্তু আমাদের 11ই মে ওপেনিং আছে নিউ চেম্বারে। আজ এই পর্যন্তই, সময় শেষ। প্রতিদিন অনুষ্ঠান দেখুন, ঠিক এই সময় আপনাদের জন্য প্রোগ্রাম থাকছে, আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। ম্যাডামকে ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন?
আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করেছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ
লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড়কপুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লারে। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার ইয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপিতে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপিতে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য ধন্যবাদ। নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন?